তো আমি নিজের দিকে যদি একবার তাকাই আর কি, যে আমার জন্মের পর থেকে আজ অবধি এই বৃদ্ধ বয়স, আমার এখন 61-তে জন্ম হলে কত বছর হচ্ছে? 63 বছর হয়ে গেছে। তাহলে এই 63 বছর বয়সে আমি কি করলাম, সেগুলো আমি নিজেকে আরেকবার ঝালাতে চাই আর কি। কোথায় আমার ব্যর্থতা, কোথায় আমার সার্থকতা, আদৌ সার্থকতা আছে কি না, বা মানুষ হিসাবে আমি কতদূর মানুষ উত্তরণ হলাম, এই প্রশ্নগুলো আমার থাকে। এবং নিজেকে কীভাবে তো এই যে দীর্ঘ জীবনে নানান রকম কাটালাম, সেই কাটিয়ে আমি কি পেলাম, সেই থেকে কিছু অভিজ্ঞতা আমি মানুষের সাথে শেয়ার করতে চাই। তো এই শেয়ারটা সবার সাথে গ্রহণযোগ্য হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে সে একজন ভালো মানুষ এবং সমাজের আইন শৃঙ্খলা মানা মানুষ, সমাজের মধ্যে প্রিয় মানুষ হবে। তো এই যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা কতটুকু নিজেদের ঠিক মেলাতে পারি, নিজেদের সাথে এই চ্যালেঞ্জটা নিতে পারি, সেটা নির্ভর করে নানান রকম পারিপার্শ্বিক এবং হঠাৎ উড়ে আসা কোনো সুযোগের উপর। কেউ রাস্তায় বেরিয়ে বলতে পারে না যে সে গন্তব্যস্থলে পৌঁছবেই এবং ঠিক সময়ে, এগুলো বলা অসম্ভব, তাই না? ভয়ানগর স্টেশন, স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমি আছি। বিশাল বড় ওয়াগন নিয়ে ছুটছে মালবাহী ট্রেন। কথাটা আমি বলছিলাম, সেটা হলো যে আমি একটু অন্য প্রকৃতি। অনেক মানুষই বলে যে সে একটু অন্য প্রকৃতি। বাস্তবিক অন্য প্রকৃতিটাকে আপনারা কেউ মানে নির্দিষ্টভাবে বুঝতে পারবেন না যে প্রকৃতিটা কি। মানুষকে নানান রকমভাবে বিভাজন করে, শ্রেণীবদ্ধ করে, যাতে বোঝার জন্য, তাকে ধরে রাখার জন্য, তাকে চিহ্নিত করার জন্য এসব ব্যাপারগুলো ঘটে। তো প্রকৃতি নানান রকম হয়। সে প্রকৃতির মধ্যে যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো গতানুগতিক প্রথা, যেটাকে বাংলাতে পরিষ্কার একটা বাগধারা আছে, গড্ডালিকা প্রবাহ। মানে একদিকে যাচ্ছে, যে যখন যেরকম ট্রেন্ড হয় সেই ট্রেন্ডটা একদিকে যাচ্ছে। যেমন ভেড়ার পালগুলো যখন যেতে থাকে তখন লাইন দিয়ে সব এক নাগাড়ে ছুটতে থাকে। এগুলো গ্রামে গঞ্জের মধ্যে দেখা যায়। তো এই ভেড়ার পাল যখন এই গড্ডালিকা প্রবাহ যখন চলে, তখন ধরুন শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখো লাখো, কোটি কোটি মানুষ বা জীবজন্তু সবাই ওই ট্রেন্ডের মধ্যে ঢুকে চলে যায়। ওই ট্রেন্ডের মধ্যে ঢুকে গেলে
আপনাকে আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। তখন পুরো যারা এই ট্রেন্ডের মধ্যে আছে সেটাকে নিয়ে একটা ট্রেন্ড এবং তাকে ওই রকমভাবে চিহ্নিত করতে হবে। তো ওই রকম একটা জায়গা থেকে আমি দেখেছি যে ছোটোবেলা থাকতেই আমি আমার প্রকৃতিগতভাবে আলাদা। যেমন 10টা লোক যেদিকে যাচ্ছে আমার সেটা ভালো লাগে না, আমি আমার মতো উল্টো দিকে চলি কিংবা অন্য দিকে চলি। এই নয় তাদের সাথে আমার কোনো রকম বিবাদ আছে। আমি নিজেকে কিছুটা অ্যাডভেঞ্চারাস, মানে যেখানে মৃত্যু জীবন লড়াই হচ্ছে সেই লড়াইয়ের মধ্যে টিকে থাকতে চাই এবং ইচ্ছে করেই ওই রকম বিপজ্জনক একটা জায়গাতে আমি চলে যাই। ইচ্ছে করে গিয়ে বিপদে পড়ি যথারীতি, এবং পড়ে সেখান থেকে কান্নাকাটি করে হোক, সংগ্রাম করে হোক, নিজেকে নিয়ে ফিরে আসি। যেমন ধরুন, প্রত্যেকটা মানুষ যেরকমভাবে বড় হয়, ছোটোবেলা থেকে বড় হয়, সে তার মা বাবার আশ্রয়ে শৈশব থেকে, কৈশোর থেকে এবং যুবক অবস্থা অবধি মা বাবার কথা শুনে, যদি অবাধ্য নেচার থাকে তবু মা বাবা চেষ্টা করে তাকে তাদের মুঠোয় রেখে বড় করতে। তো তারা পড়াশুনো শেখে, স্কুল কলেজে যায়, যার যতটুকু ক্ষমতা থাকে সে ততটুকু পড়াশুনো করে, পড়াশুনোর পর কর্মজীবনে চলে যায় এবং কর্মজীবনে সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। কেউ স্কুলে যেতে চায়, অনেকে আছে 7, 8 অবধি পড়ার পর তার কাছে আর পড়াটা ভালো লাগে না, কেননা তার মাথায় পড়া ঢুকে না। এটা তো ঘটনা, আমিও নিজেও ভেবেছি যে পড়া আমার মাথায় ঢোকে না। পড়া ঢোকাবার জন্য ওই টিউটর লাগে, টিউটরকে বুঝিয়ে দিতে হয় এবং তাকে জলের মতো তরল করে দিয়ে দিতে হয়। যদি টিউটর মানে গৃহশিক্ষক যদি তাকে তার মাথার মধ্যে না ঢুকে দিতে পারে তাহলে সে তো তার উন্নতি হবে না। আমাদের সময়ে যেরকম আমরা যেরকম ম্যাক্সিমাম ছেলেদের যেটা আমি স্মরণ করতে পারি সেটা হচ্ছে বুদ্ধু, মানে বোধ ছিল না, তাকে একদমই গুলিয়ে দেওয়া হয়। আর এই প্রজন্মের এই ধরুন এই যে প্রজন্ম চলছে আর কি, আমার বয়স অনুযায়ী যে লাস্ট প্রজন্ম, তাদের মধ্যে আমরা দেখি যে জন্মের থেকে যেন একদম মায়ের পেট থেকে যেন সব কিছু জেনে শুনে চলে আসে। তারা এই মোবাইল ঘাটছে, কম্পিউটার ঘাটছে, সমস্ত কিছু ঘাটছে, মানে তারা মনে হচ্ছে যেন আমাদের থেকে, আমাদের সময়ের প্রজন্মের থেকে অনেক স্মার্ট। তো যাই হোক, এটা একটা ঘটনা যে অনেকেরই পড়াশুনো মাথায় ঢোকে না, তখন তারা কি করে টেকনিক্যাল লাইনে তার মা বাবা তাকে, আমাদের সময় দেখেছি যে গ্যারেজে ফেরেজে ঢুকিয়ে দিত, কিংবা কোনো চায়ের দোকানে কিংবা কোনো হোটেলে কোনো কারুর আন্ডারে সে কাজকর্ম করতো এবং শিখতো, শিখে যে কাজটা তার ভালো লাগতো সেই কাজটা করে তাতে সে জীবন নিয়ে করতে পারে। অধিকাংশই তখন চাষাবুষি ছিল, চাষবাস করেই খেত, মুটে মজদুরিগিরি করতো। তো আমার জীবনটা ওই রকম কিছু ছিল না আর কি। আমার জীবনের প্রথম দিক থেকে দেখলাম আমার মা মারা গেল, সে আমার বয়স তখন 1 বছর হয়নি। তারপরে আমার সৎমা আসলো, সৎমা খারাপ না, ভালোই ছিল, কিন্তু আমার কোথাও যেন মনে হতো যে সে আমার মা না। হ্যাঁ, এবং আমি কখনো ঘরে থাকতে পারতাম না এবং তার কাছেও আমি যেতে আমার কীরকম আশ্বস্তি লাগতো। তো আমার আত্মীয় স্বজন, বাবার বোন টোন, মামাতো বোন, পিসিতো বোন, হ্যান ত্যান ওইসব, তারা যারা যারা ধারে কাছে থাকতো তারা এসে আমাদের মাঝে মধ্যে সঙ্গ টঙ্গ দিত
এবং নানান রকম মিষ্টি কথা বলতো। তো সেসব যাওয়ার পর তারপর দেখলাম যে আমার যখন 10-12 বছর বয়স, হ্যাঁ এরকম 12-13 বছর বয়স, তখন আমার বাবা আমাদের ছেড়ে, আমাদের দুটো বাড়ি ছিল, একটা খামার বাড়ি ছিল আর একটা আগরতলা শহরে বাড়ি ছিল। খামার বাড়িটা উদয়পুর মহান লক্ষ্মীপতি, সেখানে আমাদের জমি জমা ছিল। তো সেখানে জমি জমা চাষের যে লোকেরা চাষগুলো করতো তারা ঠিকভাবে পয়সা কড়ি বা মানে ফসল ফলিয়ে সে ফসলটা দিত না। তো বাবা আমাদের এই বয়সে কৈশোরে আমাদের আগরতলা বাড়িতে রেখে চলে গেছিল। তো মাঝে মধ্যে আমাদের ওর খামার বাড়ি থেকে কিছু চাল ডাল এনে দিয়ে যেত। কিন্তু এই যে আমরা কৈশোরে একা এবং নিঃসঙ্গতার মধ্যে বড় হয়েছি, এবং ওই সময় আমার মনে হয়েছিল যে আমি লেখালেখি করতে পারি, ছবি আঁকতে পারি, এবং ইয়েতে না মানে ত্রিপুরাতে আমার থাকলে কিছু হবে না, আমাকে কলকাতায় আসতে হবে। আমি কিন্তু পারতাম যা 5টা সংসারের মানুষের মতো যে বাবার সাথে থাকি, কিংবা বাবার কথা মতো বাবার সাথে না হয় খামার বাড়িতে গিয়ে আমি যে রইলাম, সেখানে বাবার সাথে চাষবাস করলাম। বা আমাদের তখন যে একটা দোকান ছিল, যে দোকানটা আমার দাদা চালাতো, সেই দোকানটা আছে তারও বয়স ওই রকম ওই কচুর মধ্যে সে একটা বড় এই গ্রোসারি শপে চালাতো। সেই দোকানটাও সে একা সম্ভব, এটা একটা 16-17 বছরের ছেলে একটা দোকানপাট চালিয়ে বিজনেস করে সে নিজেকে বাঁচাবার, সেটা তো কখনোই সম্ভব না। সে দোকানটাকে ফেল ফেলে দিল, এবং আমাদের একটা সেই সবজি যেটা পরিণতি হলো আর কি, সেটা হলো আমার দাদা দোকান পড়ে যাওয়ার পর সে কোথায় পালিয়ে চলে গেল। আমি আগরতলা শহরে নানান রকম হকারি, যেমন ওই পান বিক্রি করা, ঘুরে ঘুরে সিগারেট বিক্রি করা, খবরের কাগজ বিক্রি করা, এ ধরনের নানান রকম কাজকর্ম করে আমি চলেছি। কিন্তু আমার একটা মনের মধ্যে যন্ত্রণা ছিল যে আমি বড় লেখক হতে পারি বা ছবি আঁকতে পারি, কিন্তু এগুলো যে পড়াশুনো লাগে, এগুলো করতে পড়াশুনো লাগে, সেটা ছিল না। আমি জানি এগুলো যে লিখলে লেখা হয়ে যায়, আর আঁকিবুকি করে কারোর মুখ ঠিকঠাক করে আঁকতে পারলেই সে আর্টিস্ট হয়ে যায়। তো এই জ্ঞান নিয়ে 16-17 বছর বয়সে আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি কলকাতার পথে, সে নানান রকম এক হিসেবে। তো আজকে ভাবি আর কি, যদি আমি আমার বাবার কাছে থাকতাম আর কি। আমার তো আরো ভাই বোন রয়েছে, 2 বোন এবং 1 ভাই রয়েছে, তারা দিব্যি বেশ ভালোই আছে। তারা তাদের জমি জমা ব্যবসা পত্র হ্যানত্যান নিয়ে ভালোই আছে। আমিও থাকলে আমি তাদের মতোই ইয়ে হতাম। আর মোটামুটি আমার বাবা যে সম্পত্তি করেছিল জমি জমা, সেই জমি জমারও একটা ভাগ পেয়ে আমিও মালিক হতে পারতাম। তো যেহেতু আমি বাবার সাথে ছিলাম না, 32 বছর আমি কলকাতায় এসে 32 বছর 33 বছর আমি বাড়ির সাথে যোগাযোগ থাকলেও কোনোদিন ফিরিনি ত্রিপুরাতে। তো এই সুযোগে মানে আমি আমার যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের পুরো ব্যাপারটা হারিয়ে ফেলেছি। তো 32 বছর পরে যখন আমি বাড়িতে যাই আর কি, বাবা আমাকে পরিষ্কার বললো যে দেখ, তুই তো ছিলিস না, এরা আমাকে খাইয়ে পুড়িয়ে বাঁচিয়েছে, আমার নানান রকম অসুখ মধ্যে ছিল,
আমার যা যা ছিল আমি তাদের সবাইকে দিয়ে দিয়েছি বিতরণ করে, তোর জন্য কিছু রাখিনি। এবং এই বলে বাবা বলল, একটা ক্ষুদ্র একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা তুই যদি চাস তাহলে আমি দিতে পারি তোর জন্য। এটা তুই যদি এখান থেকে তো কিছু করতে পারবে না, তুই ওটা বিক্রি করে যা পাস নিয়ে চলে যা। তো সেই ক্ষুদ্র এক পালি জমি আমার বোন বলল, নেতা তুমি যদি বিক্রি করো তাহলে আমাদের কাছে বিক্রি করো, এবং তুমি যেই দাম চাও সেই দামেই আমরা তোমাকে দিয়ে দেব। তো আমি কি করব, আমি থাকি কলকাতায়, আর ওইখানে এক পালি একটুখানি সম্পত্তি নিয়ে না ওটা থাকার জায়গা হবে, না এটা একটা প্রচুর জমির মাঝখানে, ধারে কাছে কোনো বাড়িঘর নেই, একটা ধান জমির একটা টুকরো। তো যদি ওইখানে আমি থাকতাম তাহলে ওই টুকরোটাতে আমি হয়তো ধান ফলিয়ে কিছু করে কিছু উপায় হতো। তা আমি আমার বোনকে এটা বিক্রি করে দিলাম। বোন যা পয়সা পেলাম তা এনে তার 1/3 আমার ছেলে মেয়ের শিক্ষার পিছনে, তখন আমার ছেলে তখন 12-এ ভর্তি হয়, এবং তার বই কেনা হ্যান কেনা এইসবের মধ্যে এটা ইনভেস্ট হয়ে গেছে। আর একটা অংশ আমি যখন ওইখান থেকে চলে আসি তখন আমার যে ভাবিরা ছিল তারা বললো যে মামা চলো আমাদের কিছু কিছু কিনে দাও। তো ভাগনা ভাগ্নি তো কম না, প্রায় না হলো 8-10 জনের মতো, এবং কাউকে আগে কিছু দিইনি। তো তাদেরও কিছু কিছু দিতে দিতে গিয়ে আরেকটা অংশ নষ্ট হয়ে গেল। আর যেটা রিমেনিং পার্ট ছিল সেই পার্টটা নিয়ে আমার নানান রকম খরচের মধ্যে জুড়ে গেল। তো 1 লাখ টাকা বেশিক্ষণ লাগে না এটা খরচ হতে, কিন্তু 1 লাখ টাকা রোজগার করা খুব টাফ। তো এই যে জীবনটা আমি দেখলাম, আমি গতানুগতিক ভাবে আমার বড় হওয়াটা আর 5 জনের মতো যেভাবে বাপ মার সাথে থেকে বড় হয় সেই রকম ভাবে আমার হয়নি। তারপরে যখন এখানে কলকাতায় আসলাম সেখানেও দেখলাম যে আমি পুরোপুরি একটা পরিত্যক্ত এবং একটা অনাথ মানুষ। যখন আমার 18 বছর বয়সে আমি যখন কলকাতায় আসলাম তখন আমাকে কেউ চেনে না, এখানে এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই বা পরিচিতি কেউ নেই। ফলত কেউ আমাকে বিশ্বাস করে, কারোর ঘরে জায়গাও দিল না, কোথায় না। তো ওইরকম একটা জায়গা থেকে নিজেকে তৈরি করা এটা খুবই টাফ ছিল। তারপরে আমার কর্মজীবনের মধ্যে এই আমি কলকাতায় এসেছিলাম 1979-এ, 80, 81, 82 এই সময়টার মধ্যে আমি আমার কর্মজীবনে ঢুকি। আমি তখন এই জিদের মতো ধরে নিলাম যে ছবি আঁকা ছাড়া অন্য কোনো প্রফেশন আমি করব না। কিন্তু ছবি আঁকার জন্য আমার এই বোধটা কলকাতায় এসে হয়েছিল যে ছবি আঁকাটার জন্য রীতিমতো একাডেমিকভাবে পড়াশুনো করতে হয়, কলেজে পড়তে হয়, তার কোর্স আছে, সিলেবাস আছে, এবং তারপরে 5-7 বছর কোনো বড় শিল্পীর আন্ডারে ইন্টার্নশিপের মতো তাকে থাকতে হয়, বুঝতে হয়।
তো এগুলো তো আমার কোনোটাই ছিল না, কিন্তু আমি অন্য কোনো কাজ করব না। যেমন আমি আমাকে অনেকে ওই সময় দেয়া পরিবর্তিত হয়ে নিচুতলার শ্রমিক ধরনের লোকেরা এবং লোয়ার অর্থনৈতিক স্তরের লোকেরা আমাকে নিয়ে কাজ করতে চেয়েছিল, এবং তারা আমাকে ডেকে ডেকে মাঝে মধ্যেই দুপুরবেলা জিজ্ঞেস করতো, কিরে খেয়েছিস? তো যখন দেখতো যে আমি কিছু বলছি না, বলে আয় খাবি, চল চান করবি। এরকম কিছু লোক বালি সাহেব বাগান দুর্গাপুর এলাকার সময় পড়লি আমারই বয়সী কিংবা আমার থেকে একটুখানি বড় বয়সী, তারা আমাকে সহমর্মিতা এবং সহানুভূতি দেখিয়েছিল। তাদের ঋণ আমি আজও ভুলি না। তাদের সাথে আজও আমার মাঝে মধ্যে দেখা হয়, যায় আর কি, ছুটে ছুটে যায়। সে যখনই পারি তখনই এক ঝলক দেখলেও যেন ভালোই লাগে। এই বৃদ্ধ বয়সে আর দুদিন কবে মারা যাবো, সারা শরীর তো অসুস্থ। এখন ডাক্তার বলেছে যে চিকিৎসার উপরেই যতদিন পারা যায় বাঁচা যাবে। তো নর্মালি আমি তো নিজেকে ফিট মনেই করি, ওষুধ খাই, তারপর সুযোগ পেলেই তাদের কাছে ছুটে যাই। তো এই যে দীর্ঘ জীবন, এই দীর্ঘ জীবনে আমার নানান রকম অভিজ্ঞতা হয়েছে। নানান রকম অভিজ্ঞতার মধ্যে যেমন ছবি আঁকা এবং সাহিত্য, তার উপর কিছু আমার অভিজ্ঞতা আছে। আমি মানবাধিকার নিয়ে কাজকর্ম করি, তার উপর আমার কিছু অভিজ্ঞতা আছে। এবং মানবাধিকারের মধ্যে আমি পুরুষের অধিকার নিয়ে আমি খুব সচেতন, সেগুলোর উপর কিছু অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাগুলোর মধ্যে আমি দেখেছি আর কি, যে আমার প্রকৃতি একটু অন্যরকম। অন্যরকম এই প্রকৃতিকে মানিয়ে নিজেকে চলা খুব শক্ত।